হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্টারনেটে এই মুহূর্তে একটা জিনিসই ঘুরছে আর সেটা হলো ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন। সুপার কম্পিউটারের একটা প্রেডিকশন প্রথম আলো কয়েকদিন আগে ফিচার করেছে, যেখানে বলা হয়েছে স্পেন এবার ওয়ার্ল্ড কাপ জিততে চলেছে। ফুটবল ফলোয়ার হিসেবে আপনার মনে এই প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে সুপার কম্পিউটার হিসাব করলো, কারণ আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ফ্রান্স গত দুবার ফাইনাল খেলেছে, সো স্পেন এখানে লজিক্যালি কিভাবে আসলো। এখানে আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড এবং এটা আমার নিজেরও প্রশ্ন ছিল, সো আমি একটু ডিপ ডাইভ করার চেষ্টা করেছি এবং খুঁজে দেখার চেষ্টা করেছি সুপার কম্পিউটার কি আসলে জ্যোতিষীর মতো কোনো কাজ করে, নাকি এটা আসলে অনেকগুলো ক্যালকুলেশনের মধ্য দিয়ে কোনো যৌক্তিকতা দাঁড় করানোর চেষ্টা করে। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি ওগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট খুঁজে পেয়েছি, যেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখি সুপার কম্পিউটার কিভাবে এই প্রেডিকশনগুলো করে। প্রথমে একটা ভুল ধারণা ভাঙি। যখন আপনার সুপার কম্পিউটার বলছে স্পেনের জেতার সম্ভাবনা 16.1%, তখন এটা বলছে না যে স্পেন জিতবে, বরং বলছে তার উল্টোটা। অর্থাৎ 100 বার যদি বিশ্বকাপ হয়, তাহলে সেক্ষেত্রে 16 বার স্পেন জিতবে, বাকি 84 বার জিতবে অন্য কেউ। এখানে খেয়াল করুন, স্পেন ফেভারিট হলেও এখানে তার না জেতার সম্ভাবনাই বেশি, আর এটাই প্রবাবিলিটির আসল ভাষা। কম্পিউটার ভবিষ্যৎ বলছে না, কম্পিউটার বলছে কোন ফলাফলটা তুলনামূলকভাবে ঘটার সম্ভাবনা বেশি। এর পরে প্রশ্ন আসে, এই সম্ভাব্য সংখ্যাগুলো সে পেল কোথায়, কিভাবে বের করলো? এর পেছনে মূলত 3টা ধাপ কাজ করে, চলুন একটা একটা করে আমরা এখন দেখি। প্রথম ধাপেই থাকে প্রতিটি টিমকে একটি করে নাম্বার দেয়া। প্রথমেই প্রতিটি দলকে তাদের শক্তি অনুযায়ী একটি করে নাম্বার দেওয়া হয়। ফুটবলের ভাষায় এটিকে বলা হয় পাওয়ার রেটিং বা টিম স্ট্রেংথ। এখন আপনার মনে প্রশ্ন আসবে, এই নাম্বারটা আসে কোথা থেকে? এই নাম্বারটা কম্পিউটার নিজে থেকে কিছু করে না, সে সবগুলা ডেটা নেয় এবং ওই ডেটা অ্যানালাইসিস করে প্রত্যেকটা টিমের জন্য আলাদা আলাদা নাম্বার সেট করে। কম্পিউটার দেখে কোনো একটি বিশেষ দল গত কয়েক বছর ধরে কাদের সাথে খেলেছে, হেরেছে নাকি জিতেছে, কত গোল দিয়ে জিতেছে, কত গোলে হেরেছে, কত বড় টিমের সাথে বা কত ছোট টিমের সাথে হেরেছে বা জিতেছে। এখানে শেষ পয়েন্টটা বোঝা জরুরি। দুর্বল দলকে 5-0 গোলের ব্যবধানে হারানোর চেয়ে কঠিন দলকে 1-0 গোলের ব্যবধানে হারানোটা কম্পিউটারের কাছে অনেক বেশি মূল্যবান। এই পুরো সিস্টেমের একটা ক্লাসিক রূপ আছে, যার নাম হলো ইয়েলো রেটিং। মূল আইডিয়াটা সহজ, জিতলে রেটিং বাড়ে, হারলে রেটিং কমে। রেটিং কতটুকু বাড়বে বা রেটিং কতটুকু কমবে সেটা ডিপেন্ড করে প্রতিপক্ষ কতটা শক্তিশালী ছিল তার উপর। বড় দলকে হারালে রেটিং অনেক বাড়ে, আর বড় দল হয়ে ছোট দলের কাছে হারলে রেটিং ধপ করে নেমে যায়। এ কারণেই আপনার রেটিং এ স্পেন এত উপরে। ইউরো 2024 জেতা, নেশনস লিগ ফাইনাল খেলা, কোয়ালিফাইং এ অপরাজিত থাকা, এই পুরো রেকর্ডটা মিলিয়ে তাদের রেটিংটা অনেক বেশি উপরে। এখানে আবেগ নয়, এটা পুরোটাই পারফরম্যান্সের হিসাব। এখন আমরা চলে আসি দ্বিতীয় ধাপে, একটা ম্যাচের ফলাফল কিভাবে বের করে। ঠিক আছে, প্রতিটা দলের শক্তির নাম্বার পেয়ে গেলাম, কিন্তু একটা নির্দিষ্ট ম্যাচ, ধরুন ব্রাজিল বনাম মরক্কো, সেটার ফলাফল কিভাবে বের করব? এখানে শুধু কম্পিউটার কে জিতবে বলে না, কম্পিউটার দুটি দলের পাওয়ার রেটিং পাশাপাশি রাখে এবং সে ওখান থেকে হিসাব করে এই ম্যাচে প্রতিটা দল গড়ে কতটি করে গোল করতে পারে। ধরে নিন ব্রাজিলের এক্সপেক্টেড গোল 1.8 আর মরক্কোর 0.9, কিন্তু গড়ে 1.8 গোল। বাস্তবে তো 1.8 গোল বলতে এমন কিছু নেই, গোল হয় 1টা, 2টা বা 3টা। তাহলে এই গড় থেকে সম্ভাবনায় যাওয়া যায় কিভাবে? আর এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে একটা টুল আছে, যার নাম পোয়াস ডিস্ট্রিবিউশন। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু খুব সহজ। এটা একটা গড় সংখ্যা নিয়ে বলে দেয় প্রতিটা সম্ভাব্য ফলাফলের চান্স কত। মানে ব্রাজিলের গড় 1.8 হলে পোয়াস বলে দেয় তাদের 1 গোল করার সম্ভাবনা 30%, 2 গোল করার সম্ভাবনা 27% এবং 3 গোল করার সম্ভাবনা 17%। এভাবেই হয় প্রতিটি সংখ্যার হিসাব। এরপর দুটি দলের গোল সম্ভাবনা মিলিয়ে কম্পিউটার একটি পূর্ণাঙ্গ ছবি পায়, আর সেখানেই উঠে আসে ব্রাজিলের জেতার চান্স কত, মরক্কোর জেতার চান্স কত, আবার ড্রয়ের সম্ভাবনাই বা কতটুকু। ব্যাপারটা অনেকটা আবহাওয়ার সম্ভাবনার মতো। আবহাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বলা হয় না যে আজকে বৃষ্টি হবে, বলা হয় আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%। ফুটবলের প্রতিটা ম্যাচেও কম্পিউটার এভাবে দেখার চেষ্টা করে। এবার আমরা 3 নম্বর ধাপে যাই, আর সেটি হলো প্রতি টুর্নামেন্ট 1000 বার করে চালানো। এটা হলো এই প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী ধাপ। আমরা এতক্ষণে একটা ম্যাচের সম্ভাবনা দেখলাম, কিন্তু বিশ্বকাপ তো আর একটা ম্যাচ দিয়ে হয় না। এবার প্রায় 104টি ম্যাচ, 12টি গ্রুপ, রাউন্ড অফ 32 আছে, তারপর থেকে আবার নকআউট। সো একটা দলকে চ্যাম্পিয়ন হতে হলে পরপর 7 থেকে 8টি ম্যাচ পার হতে হবে, এবং সে পার হওয়ার প্রক্রিয়াটাও নির্ভর করছে বাকি যে সমস্ত ম্যাচগুলো হচ্ছে সেগুলোর রেজাল্টের উপর। এত জটিল চেইন হাতে হিসাব করা তো সম্ভব নয়। তাহলে সমাধান কি? কম্পিউটার পুরো টুর্নামেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার খেলে ফেলে। প্রতিটা ম্যাচে সে আমাদের আগের ধাপ অনুযায়ী ক্যালকুলেট করতে থাকে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে সবসময় ফেভারিটকে জিতায় না। যদি কোনো ম্যাচে দুর্বল দল জেতার চান্স
30% থাকে, তাহলে এই সিমুলেশনে প্রতি 3 বারে একবার সে ওই আপসেটটুকু ঘুরতে দেয়। এটাই বাস্তবতার সাথে মেলানোর চাবিকাঠি। একবার পুরো সিমুলেশনটা চালিয়ে সে হয়তো বের করলো চ্যাম্পিয়ন ফ্রান্স, কিন্তু এটাই তো আসল বা বাস্তব চিত্র আমরা একেবারে ধরে নিতে পারি না। সো সে কি করে, সে বারবার এই সিমুলেশনটা চালাতে থাকে। অপটা, যাদের সুপার কম্পিউটার নিয়ে আজকে আমরা কথা বলছি, তারা এই কাজ করেছে প্রায় 25,000 বার। পুরো ওয়ার্ল্ড কাপ শুরু থেকে ফাইনাল পর্যন্ত সে 25,000 বার সিমুলেট করেছে এবং এক একবার এক এক ধরনের ইকুয়েশন দিয়ে সে সিমুলেট করেছে। এবং এই 25,000 বারের মধ্যে স্পেন সবচেয়ে বেশি প্রায় 4,000 বার চ্যাম্পিয়ন হয়েছে, যার কারণে বলা হচ্ছে স্পেনের জেতার সম্ভাবনা 16.1%, যেটা অন্য সব দলের চেয়ে বেশি। এবং এটাই হলো আমাদের আজকের সেই হেডলাইনের সংখ্যা। কোনো জাদুও নয়, কোনো অন্তর্দৃষ্টিও নয়। এটা 25,000 বার সিমুলেশন চালানোর পর যে একটা পারিসংখ্যানিক গড় আছে, সেই গড়টা এখানে বের করা হয়েছে মূলত। আর এই পুরো প্রক্রিয়াটার নাম হলো মন্টে কার্লো সিমুলেশন। এখন এখানে আরেকটা মজার ব্যাপার যেটা অনেকেই খেয়াল করে না, অপটা শুধু একা না। ইউনিভার্সিটি অফ সেলফোর্ডের আরেকটা সুপার কম্পিউটার আছে যেটা একই ধরনের প্রেডিকশন করেছে, তারাও স্পেনকে ফেভারিট বলছে, কিন্তু এখানে সংখ্যাটা ভিন্ন। তার স্পেনকে দিয়েছে 26%, অপটা দিয়েছে 16%। এখানে দুটোই বিজ্ঞানসম্মত, কিন্তু আলাদা কেন? কারণটা বলছি। দুটো প্রেডিকশন আলাদা হওয়ার কারণ হলো তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং ডাটার ভিন্নতার কারণে। কখন কোন প্লেয়ারের ইনজুরি হতে পারে, কোন প্লেয়ারকে কে কখন খেলাবে, কখন খেলাবে না, এবং কোন দলটা কোন সময়ে কোথায় কেমন পারফর্ম করবে, কোন মাঠে কেমন পারফর্ম করবে, এই সবগুলো মাইক্রো ডাটা এক এক ক্ষেত্রে এক এক রকম হওয়ায় সেটা তাদের প্রেডিকশনের উপর আলাদা প্রভাব ফেলেছে, যার কারণে তাদের ডাটা ভিন্নতা তৈরি হয়েছে। তো মূল কথা হলো এটা কোনো ওয়াইল্ড গেস না, এটা একটা মডেল, যে মডেলগুলো অনেকগুলো ডাটার সমন্বয়ে অনেকগুলো পরিসংখ্যান তৈরি করে সেই পরিসংখ্যান থেকে একটা গড় বের করে সেই গড় রেজাল্টটা আপনাকে জানাচ্ছে বা প্রকাশ করছে। তাহলে কি কম্পিউটারের কোনো সীমাবদ্ধতা নেই? অবশ্যই আছে, আর সেটা জানা জরুরি। যেমন কম্পিউটার সবসময় আপনার অতীতের ডাটাগুলো অ্যানালাইসিস করবে। সে কখনো জানবে না যে সামনে কি হবে। সে প্রেডিক্ট করতে পারে, কিন্তু কখনো হুবহু বলে দিতে পারবে না। সে জানবে না যে আগের রাতে কোনো একটা টিমের কোনো একটা তারকা প্লেয়ার অসুস্থ হবে কিনা, কোনো গোলকিপার তার জীবনের সেরা কিপিংটা ওই দিন করে নিতে পারে কিনা, রেফারির কোনো বিতর্কিত সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল কোনো প্রভাব পড়বে কিনা। এই ব্যাপারগুলো তার আগে ভাগে কমপ্লিটলি সলিডলি জানা কোনোভাবেই সম্ভব নয়। সো এক্ষেত্রে অনিশ্চয়তাটুকু থেকেই যায়। অপটার সিমুলেশনের কথা বলছিলাম না, সেখানে একবার হাইতিও চ্যাম্পিয়ন হয়েছে। একবার, শুধুমাত্র 25,000 বারের মধ্যে একবার হাইতি চ্যাম্পিয়ন হয়েছে। সো যে কোনো কিছুই সম্ভব, শুধু এক্ষেত্রে ম্যাটার করে সম্ভাবনাটা কম বা বেশি, কতটুকু কম বা কতটুকু বেশি। তাই এই ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখেন, সেটা হলো কম্পিউটার কখনো ভবিষ্যৎ বলে না। ভবিষ্যতের একটা মানচিত্র সে তার হাতের এক্সিস্টিং ডেটাগুলো দিয়ে আঁকতে চায়। তাই পরের বার থেকে কোনো হেডলাইনে আপনি যখন দেখবেন সুপার কম্পিউটার বলেছে অমুক দল জিতবে, তখন আপনি আসলে জানেন পর্দার পেছনে কি ঘটছে। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা সম্ভাবনার একটা প্রকৃত হিসাব। তাই মনে রাখবেন, এই ক্ষেত্রে প্রেডিকশন কোনো লটারি নয়, প্রেডিকশন সম্ভাবনার চিত্র। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনি আর কি কি বিষয় নিয়ে জানতে আগ্রহী। আমরা চেষ্টা করব আপনার আগ্রহের বিভিন্ন বিষয়গুলো আরো সহজভাবে তুলে ধরতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।